নমস্কার বন্ধুরা, আমি মামুনি ভালো থাকার গপ্প নিয়ে ফিরে এসেছি। আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। বন্ধুরা, এখনও পর্যন্ত আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে। আর আমার এই গল্পটি প্লিজ আপনার বন্ধু বান্ধব সকলের মধ্যে শেয়ার করে দেবেন। আজকের নিবেদন ভগীরথ মিশ্রের ভূতের যমজ ভাই। গেস্ট হাউসের ব্যালকনিতে বসে গল্প করছিলুম আমরা দুজনে। একথা সে কথার পর একসময় অর্চনা আচমকা জিজ্ঞেস করল, ভূত বলে কিছু কি সত্যি সত্যি নেই? ওর দিকে তাকিয়ে থাকি আমি। হঠাৎ এমন প্রশ্ন? বলোই না। তোমার নিজের কি মনে হয়? অর্চনা সামান্য উসখুস করে, বলে, আমার তো ধারণা ভূত বলে কিছুই নেই। তবে এমন প্রশ্ন? না, এমনি হঠাৎ মনে হলো। অর্চনা চুপ করে থাকে। ওর চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। আমার মনে হলো কিছু একটা গোপন করছে ও। কিন্তু আমি জানি বলতে না চাইলে ওর পেট থেকে কথা বের করা প্রায় অসম্ভব। অর্চনা চুপ করে বসে থাকে। বাইরের গাঢ় অন্ধকারের দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে এক সময় আমার দিকে চোখ ফেরায়। বলে, ওই যে ছেলেটা দুপুরবেলায় আমাদের খাবার দিয়ে গেল, ভিকু না কি যেন নাম, ছেলেটাকে লক্ষ্য করেছিলে? দেখলুম তো ছেলেটাকে। তোমার কিছু মনে হয়নি? কি আবার মনে হবে? অর্চনা অল্পক্ষণ চুপ করে রইল, তারপর বলল, খাবারের থালা নিয়ে কেমন নিঃশব্দে এসে দাঁড়ালো ছেলেটা। অত বড় ছেলেটা হাঁটছে, কোনো শব্দ নেই। আর চোখের দৃষ্টিখানা কি ঠান্ডা, কেমন করে তাকিয়েছিল আমার দিকে। আমরা যখন খাচ্ছিলাম সারাক্ষণ কেমন দরজার বাইরে পাথরের মতন দাঁড়িয়ে রইল। খেতে খেতে যতবার তাকিয়েছি ওর দিকে, দেখেছি ছেলেটা এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আমার দিকে। ওর চোখের মণি দুটো একেবারে স্থির, যেন একজোড়া পাথরের চোখ। আর ওর দৃষ্টিতে এমন কিছু ছিল, খুবই অস্বস্তি হচ্ছিল আমার। আমি অবাক হয়ে শুনছিলাম অর্চনার কথা। মৃদু হেসে বললাম, তুমি কি ভিকুকে ভূত ঠাউরালে নাকি? এমন কথায় অর্চনা বুঝি সামান্য লজ্জা পায়। বলে, না তা নয়, তবে ছেলেটা যেন কেমন। জায়গাটা আমাদের কাছে একেবারেই নতুন। আজই সকালে এসে পৌঁছেছি। নতুন চাকরি পেয়ে এসেছি এখানে। একটা প্রাইভেট কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভের চাকরি। কোম্পানি একখানা নতুন কারখানা বানাচ্ছে এখানে। পুরোপুরি শেষ হয়নি কারখানা তৈরির কাজ, কিন্তু প্রোডাকশন শুরু হয়ে গিয়েছে অল্প স্বল্প। কারখানাটা বড় রাস্তা থেকে অনেকখানি ভেতরে। একটা সরু পায়ে চলা পথ ঝোপঝাড়ের ভেতর দিয়ে এঁকে বেঁকে চলে গিয়েছে কারখানা পর্যন্ত। কারখানা থেকে প্রায় 500 গজ দূরে কোম্পানির নতুন 3তলা বাড়ি। একতলাটা অফিস, দোতলাটাও অফিসের জন্য বরাদ্দ। তবে এখনও অফিস বসেনি, আসবাবপত্র দিয়ে সাজানো চলছে। 3তলাটা কোম্পানির গেস্ট হাউস। মোট 3খানা বড় বড় সুসজ্জিত ঘর। সদর থেকে কোম্পানির ইঞ্জিনিয়াররা অফিসাররা আসেন যখন, ওই গেস্ট রুমগুলোতেই থাকেন। আপাতত ওই 3টে ঘরের
একেবারে পূবের ঘরখানাতেই আমাদের থাকবার ব্যবস্থা হয়েছে। কোম্পানির অফিসারদের জন্য কোয়ার্টার্স তৈরি হচ্ছে নাকি খানিক তফাতে। এখনো বাসযোগ্য হয়নি, মাস 2 লাগবে। এই 2 মাস আমাদের এই গেস্ট রুমেই থাকতে হবে। গেস্ট রুমগুলো আকারে বেশ বড়, আরামদায়কও বটে। দক্ষিণ দিকে একখানা প্রশস্ত ব্যালকনি, ওখানে দাঁড়ালে দূরের বড় রাস্তাটা দেখা যায়। দিন রাত বাস ট্রাক ছুটে চলেছে ওই রাস্তা দিয়ে। কোম্পানির নিজস্ব কোনো ক্যান্টিন নেই এখনো অবধি। সরু পায়ে চলা রাস্তাটা যেখানে বড় রাস্তায় গিয়ে মিশেছে, ওখানে একটা বিশাল ধাবা। কোম্পানির লেবার থেকে শুরু করে কেরানি অফিসাররা সকলেই ওই ধাবাতে খাওয়া দাওয়া করে। না করে উপায়ও নেই, কারণ রায়গড় শহরটা এখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। অত দূরে খেতে যাওয়ার অনেক অসুবিধে, তাই ধাবাই ভরসা। অনুকূলবাবু কারখানার হেড সুপারভাইজার, বেশ সজ্জন ব্যক্তি। আমাকে ধাবায় নিয়ে গিয়ে মালিকের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছেন। এই কারখানা শুরুর প্রথম থেকেই রয়েছেন অনুকূলবাবু, সবাই ওকে চেনে। অনুকূলবাবুর অনুরোধে ধাবার মালিক সংগ্রাম সিং আমাদের দুপুরের খাবারটা গেস্ট হাউসে পাঠিয়ে দিতে রাজি হয়েছেন। এমনিতে তার হোটেলে সারাক্ষণ যা ভিড়, রোজ কর্মচারীদের দিয়ে খাবার পাঠানো প্রায় অসম্ভব। কিন্তু অনুকূলবাবুর মুখ চেয়ে এবং সঙ্গে আমার স্ত্রী রয়েছেন শুনে অবশেষে রাজি হয়েছেন ভদ্রলোক। দাবা থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে অনুকূলবাবু বলেছিলেন, বৌমাকে এখন না আনলেই পারতেন, কোয়ার্টার্সগুলো হয়ে গেলে তারপর না হয়। ওর কথায় কেমন একটা খটকা লেগেছিল আমার। জিজ্ঞাসা করেছিলাম, কেন বলুন তো, জায়গাটা কি নিরাপদ নয়? অনুকূলবাবু মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বলেছিলেন, না না, এই অঞ্চলে চোর ডাকাতের উৎপাত তেমন নেই। তবে তবে কি? আমি অনুকূলবাবুর দিকে তাকিয়ে থাকি। অনুকূলবাবু আমতা আমতা করে বলেন, না মানে বাড়িটা একেবারে খাঁ খাঁ করছে তো। একতলাতে তাও দিনের বেলায় অফিস বসে, কিন্তু 2তলা আর 3তলা তো একেবারেই শুনশান, জনমনীষী নেই। আপনি তো সেলসের কাজে ঘুরে বেড়াবেন সারা দিন। ওই নির্জন পরিবেশে বৌমাকে তো একলাই থাকতে হবে। আমার মনে হয় অনুকূলবাবু খুব সাবধানে কিছু একটা চেপে যাচ্ছেন। আমি আর কথা বাড়াইনি, শটান চলে এলুম গেস্ট রুমে। কিছুক্ষণের মধ্যেই অনুকূলবাবুর কথাগুলো বেমালুম ভুলে গিয়েছিলুম, কারণ জায়গাটার চারপাশে দৃশ্যাবলী আমাদের মুগ্ধ করছিল বারবার। চারপাশের উঁচু নিচু ভূমি, মাঝে মাঝে এখানে ওখানে সবুজ টিলা, পূব দিকে একটা বিশাল ঝিল, ঝিলের পেছনে সারবন্দি টিলা। জায়গাটা একেবারে ছবির মতো। আমরা দুজনেই জায়গাটাকে খুব ভালোবেসে ফেললুম। দুপুরে ধাবার ছেলেটা খাবার দিয়ে গেল, ডাল ভাত ভাজা এবং মুরগির মাংস। রান্নাটা মন্দ নয়। আমরা দুজনেই চেটে পুটে খেলুম। আজ রোববার, আমার কাজ শুরু হবে কাল থেকে। কাজেই ভর পেট খেয়ে বিছানায় একটু গড়ালুম। বিকেলের দিকে রায়গড়ে গেলুম দুজনে। সারা সন্ধে ঘুরে বেড়ালুম, এটা ওটা টুকিটাকি কিনলুম। একখানা ভালো হোটেলে রাতের খাওয়া খেয়ে নিয়ে 9টা নাগাদ রিকশায় চেপে ফিরে এলাম গেস্ট হাউসে। মুখ হাত ধুয়ে পোশাক বদলে ব্যালকনিতে গিয়ে বসলুম আমরা। খানিক আগে চাঁদ উঠেছে। চাঁদের আলোয় ঝিলের জলে রূপালি ঝিলিক। ওপারের টিলাগুলোকে
রহস্যময় লাগছে। গল্পগুজবে বুঁদ হয়ে গিয়েছিলুম দুজনে। তখনই আচমকা অর্চনা প্রশ্ন করল, ভূত বলে সত্যিই কি কিছু নেই? আমি কিছুক্ষণ অর্চনাকে লক্ষ্য করলুম। ওর দিকে ঝুঁকে পড়ে বললুম, সত্যি করে বলো তো, তোমার কি ভয় করছে এখানে? ভয়? না, ভয় কিসের? বলতে বলতে লম্বা করে হাই তুলল ও। বলল, রাত হলো, চলো শুয়ে পড়ি। আমরা আলো নিভিয়ে শুয়ে পড়লুম। নতুন জায়গা, ঘুম আসতে চাইছিল না। এতক্ষণে বোঝা গেল চারপাশ কি নিস্তব্ধ, কেবল বাতাসে শোঁ শোঁ আওয়াজ আর শিয়াল জাতীয় কিছু নিশাচর প্রাণীর ডাক। ঝিলের দিক থেকে একটা অচেনা পাখির ডাক ভেসে আসছে বারবার, কেমন কান্নার মতন শোনাচ্ছিল। এমন সময় মৃদু গলায় অর্চনাকে ডাকলুম, ঘুমিয়ে পড়লে নাকি? না। অর্চনা পাশ ফিরে শুল। ঘুম আসছে না। ওটা কি ডাকছে গো? পাখিটা কি হবে বোধহয়। পাখির ডাক এমন হয়? আমার মনে হলো অর্চনা ভেতরে ভেতরে ভয় পেয়েছে। পরের দিন সকাল 9টার মধ্যে খাওয়া দাওয়া সেরে অফিসের কাজে বেরিয়ে পড়লুম। ধাবার সঙ্গে ব্যবস্থা অনুযায়ী দুপুরবেলায় অর্চনার খাবার পাঠিয়ে দেবার কথা ছিল। বিকেল নাগাদ যখন ফিরে এলুম, দেখলুম অর্চনার চোখ মুখ বেজায় গম্ভীর। বললুম, দুপুরে খাবার দিয়ে গিয়েছিল? মাথা দুলিয়ে সায় দেয় অর্চনা। বললুম, কি ব্যাপার, তোমাকে গম্ভীর লাগছে? শরীর ঠিক আছে তো? শরীর ঠিকই আছে। অর্চনার গলায় তিল মাত্র উচ্ছ্বাস নেই। বলল, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি চা বসাই ততক্ষণ। বাথরুম থেকে বেরিয়ে এসে দেখি ইলেকট্রিক হিটারে চা বসিয়েছে অর্চনা। আমি পায়জামা পাঞ্জাবি পরে ব্যালকনিতে গেলুম। একটু বাদেই ট্রেতে করে চা এবং বিস্কুট সাজিয়ে নিয়ে ব্যালকনিতে এলো অর্চনা। দুজনে পাশাপাশি বসে চা খেতে লাগলুম। অর্চনা কোনো কথাই বলছিল না, খুবই গম্ভীর লাগছিল ওকে। একসময় শুধলুম, তোমার কি হয়েছে বলো তো? কথা বলছো না, গম্ভীর হয়ে রয়েছ, কি হয়েছে খুলে বলো আমায়। অর্চনা একটুক্ষণ চুপ করে রইল। বিস্কুটে বার দুই আলতো কামড় বসালো। তারপর মৃদু গলায় বলল, আজ একটা ব্যাপার হয়েছে জানো। আমি ওর দিকে তাকিয়ে থাকি, ঘটনা শোনার জন্য প্রস্তুত হই। একসময় ধীর গলায় শুরু করে অর্চনা, প্রায় 12টা নাগাদ ভিখু খাবার নিয়ে এলো। ভাত, ডাল, পটল ভাজা, একটা 5 মিশালি তরকারি আর মাছের ঝোল। থালাখানি টেবিলের ওপর নামিয়ে রেখে যথারীতি দরজার বাইরে গিয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইল। চোখ দুটো তেমনই ঠান্ডা, স্থির। আমার খুব অস্বস্তি হচ্ছিল। যত জলদি সম্ভব খাবারটা খেয়ে ফেললাম। ও পায়ে পায়ে এগিয়ে এসে ইঁটো কাঁটা তুলে টেবিলটা মুছে দিয়ে থালা বাটিগুলো নিয়ে চলে গেল। আচ্ছা, ও একটাও কথা বলল না কেন? আর ও যখন হাঁটে একটু শব্দ হয় না কেন? আমি মন দিয়ে শুনছিলাম অর্চনার কথা। ওর কথা শেষ হতেই হো হো করে হেসে উঠলুম। বললুম, হো হো হো, তোমাকে দেখছি কাল থেকে ভিকুতে পেয়েছে। আরে বাবা, গরিবের ছেলে, বাচ্চা বয়সে খেতে টেতে না পেয়ে একটু জড়সড় ভাব। দীর্ঘদিনের অপুষ্টিতে অমনটা হয়।
ওকে এত ভয় পাওয়ার কি আছে? পুরোটা শোনোই না। অর্চনা সামান্য বিরক্ত হয়। খেয়ে দিয়ে বিছানায় শুয়ে ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছি, এমন সময় দরজায় ঠক ঠক আওয়াজ। ভাবলাম তুমি ফিরে এলে। দরজা খুলে দেখি ভিখু দাঁড়িয়ে রয়েছে দরজার বাইরে, ওর হাতে ঢাকা দেওয়া ভাতের থালা। এবার আমাকে অবাক হতে হয়। বলি, তখন কটা? 1:15। অর্চনা বলে, তারপর? আমি বললাম, কি ব্যাপার ভিখু? ভিখু খুব চিঁচি গলায় বলল, আপনার খাবার। আমি বললাম, সে কি, আমার খাবার তো দিয়ে গেলে একটু আগে। সে কথায় ভিখু খুব ঠান্ডা চোখে তাকিয়ে রইল আমার মুখের দিকে। বিড়বিড়িয়ে বলল, আমি তো এই খাবার নিয়ে আসছি দিদিমণি। শুনে না আমার কেমন ভয় করতে লাগলো। ভিখুর মুখখানা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম আমি। ভিখুর মুখ তেমনই শান্ত, নির্বিকার, চোখের পাতা তেমনই স্থির, আর মনি দুটো পাথরের মতো শক্ত। আমি তখন ভয় না পাওয়ার আপ্রাণ চেষ্টা করছি। বললাম, কি এনেছো? ভিখু বলল, ভাত, ডাল, পটল ভাজা, একটা 5 মিশালি ঘন্ট আর মাছের ঝোল। শুনতে শুনতে আমার গা গুলিয়ে উঠল সহসা। বললাম, যাও যাও, আমার খাওয়া হয়ে গিয়েছে। বলতে বলতে দরজাটা বন্ধ করে খিল এঁটে দিলাম। অর্চনা 2 চোখে ভয়। বলল, কি ব্যাপার বলো তো? ব্যাপারখানা আমার কাছেও অবিশ্বাস্য লাগছে। বললাম, তুমি ঠিক দেখেছ আগের ছেলেটাও ভিখু ছিল? সে কথায় অর্চনা সামান্য বিরক্ত হলো। বলল, কি যে বলো তুমি না, আমি কি ভালো করে না দেখেই বলছি? অর্চনা খুব শক্ত মনের মেয়ে। ভূত টুতে ওর কোনো কালেই বিশ্বাস নেই। কথায় কথায় নার্ভ ফেলও করে না ও। আমি খুব দ্বন্দ্বে পড়ে গেলাম। অনেক দিক দিয়ে ভাবলাম ব্যাপারটা কি, কিন্তু মাথা মুন্ডু কিছুতেই বুঝতে পারলাম না। ভাবতে ভাবতে একটা সম্ভাবনার কথাই মনে এলো। ভিকুর হয়তো বা কোনো যমজ ভাই আছে। এক ভাই খাবার দিয়ে গেছে 12টায়, অন্য ভাই না জেনে আবার এনেছে খাবার। কথাটা অর্চনাকে বলতে সে যেন একটু নিশ্চিন্ত হলো। বলল, সেটা অবশ্য অসম্ভব নয়, কিন্তু। আবার কিন্তু কিসের? অর্চনা বিড়বিড় করে বলল, যমজ ভাই না হয় দেখতে একই রকম হতে পারে, কিন্তু একই পোশাক, একই রকম চাউনি, এমনকি গলায় একই রকম মাদুলি, এমনটা কি হওয়া সম্ভব? খুব সম্ভব। আমি অর্চনাকে সাহস দেবার চেষ্টা করি। তুমি আসলে খুব ভয় পেয়ে গিয়েছো, তাই সব কিছু তোমার কাছে রহস্যময় লাগছে। যমজ ভাইদের মধ্যে অনেক সময় অবিশ্বাস্য রকমের মিল থাকে। নিজেদের মধ্যে এই মিলটাকে ওরা অনেক সময় দারুণভাবে উপভোগ করে। একই রকমের পোশাক পরে, একই রকমের চশমা, জুতো, চুল আঁচড়ানোর স্টাইল, কথা বলার ধরন, সব কিছুতে একই রকম হয়ে ওরা অন্যকে বোকা বানিয়ে মজা পায়। অত কথায় কাজ কি? আমরা তো এখনই বেরোচ্ছি। বড় রাস্তার মোড়ে গিয়ে ধাবাওয়ালাকে জিজ্ঞাসা করে নিলেই হবে। অর্চনা রাজি হয়। আমরা রায়গড় যাওয়ার জন্য তৈরি হই। বড় রাস্তার দিকে হাঁটছিলুম
আমি আর অর্চনা ওখান থেকে রিক্সা নেব কিংবা বাস ধরব। হঠাৎ দেখি কারখানার দিক থেকে অনুকূলবাবু আসছেন। কাছে এসেই অনুকূলবাবু শুধোলেন, কি মশাই, কেমন লাগছে? কোনো অসুবিধে হচ্ছে না তো? আমি মাথা নাড়ি, বলি, অসুবিধে তেমন নেই, তবে। বুঝেছি। অর্চনার দিকে তাকিয়ে মৃদু হাসেন অনুকূলবাবু। একা একা থাকতে বৌমার অসুবিধে হচ্ছে। তা চললেন কোথায়? এতক্ষণে কথা বলার সুযোগ পেলুম আমি। বললুম, এই একটু শহরের দিকে যাচ্ছি। রোজ রোজ শহরে কেন? কাল তো গিয়েছিলেন। মৃদু হেসে বললুম, যাই, আপনার বৌমাকে একটুখানি শহরের হাওয়া খাইয়ে নিয়ে আসি। আজন্ম শহরের মেয়ে তো, শহরের হাওয়া না খেতে পেলে হাঁপিয়ে ওঠে। হা হা করে হেসে ওঠেন অনুকূলবাবু। তা বেশ বেশ, একটু বেরিয়ে টেরিয়ে এলে মনটা ভালো থাকে। তিনজনে হাঁটতে থাকি বড় রাস্তার দিকে। যেতে যেতে বলি, রাস্তার দুই ধারে ঝোপঝাড়গুলো সাফ করে ফেলা যায় না? রাতে হাঁটা তো বিপজ্জনক। ধীরে ধীরে সব কিছু সাফ হয়ে যাবে। কারখানাটা পুরোদমে চালু হোক, অফিসটা পুরোপুরি বসুক, কোয়ার্টারগুলোতে লোক আসুক, তখন তো এটাই মেন রাস্তা হবে। আচ্ছা অনুকূলবাবু, একসময় কথাটা পারলুম আমি, এই যে ভিখু বলে ছেলেটা কেমন? কোন ভিখু? ওই যে ধাবায় কাজ করে, আমাদের কাছে খাবার নিয়ে যায়। ও ভিখু, কেন? কিছু করেছে নাকি? না না, কিছু করেনি। আচ্ছা, ওর কি কোনো যমজ ভাই আছে? সহসা থমকে দাঁড়ান অনুকূলবাবু। আমার দিকে তীক্ষ্ণ নজরে তাকান। ধীরে ধীরে গম্ভীর হয়ে ওঠে মুখ। খুব নিচু গলায় বলেন, কে বলল আপনাকে? আমি একটু চালাকির আশ্রয় নিই, বলি, এই শুনলাম। ওই শালা নগেশ্বরী বলেছে নিশ্চয়ই। ও বেটার পেটে কিছুই থাকে না। এত করে বলি ওকে, নতুন লোকেদের এসব বলার দরকার কি? কিন্তু প্রতিবারই দেখছি নতুন কেউ এলেই বেটা কথাটা বলবার জন্য একেবারে হেঁদিয়ে পড়ে। নগেশ্বর অফিস বাড়িটার দারোয়ান। দিনের বেলায় যাও বা ওকে দু একবার দেখেছি, রাতের বেলায় ওর সারা শব্দ পাইনি। না না, আমি সঙ্গে সঙ্গে বাধা দিই। নগেশ্বর আমায় কিছুই বলেনি, আমি শুনেছি অন্য জায়গা থেকে। একটুক্ষণ চুপ করে থাকেন অনুকূলবাবু, তারপর বলেন, ঠিকই শুনেছেন, তবে আছে নয়, ছিল। একটা যমজ ভাই ছিল ভিখুর। ছিল মানে? এখন নেই বুঝি? লম্বা করে মাথা নাড়েন অনুকূলবাবু। হাত তুলে দেখান অফিস বাড়ির লাগোয়া বিশাল বটগাছটার দিকে। বলেন, ওই গাছের একটা ডালে গলায় দড়ি দিয়ে মরেছে 2 বছর আগে। শোনা মাত্র মনে মনে শিউরে উঠেছি আমি। অর্চনার চোখে চোখ রাখলাম। মুখখানা থমথম করছে অর্চনার, চোখে মুখে চাপা ভয়। আমাদের মুখের দিকে তাকিয়ে অনুকূলবাবু কি বুঝলেন কে জানে, মুখে অনেক কষ্টে হাসি ফোটালেন উনি। বললেন, কি মশাই, ভূতটুতে ভয় আছে নাকি? আমি বোকার মতো মাথা নাড়লুম। না না, ভয়ের কি আছে? অনুকূলবাবুর মুখ দেখে বুঝলাম তিনি আমার কথা এক তিলও বিশ্বাস করেননি। গলায় খুব জোর এনে বললেন, ভয় পাবেন না মশাই,
ভয়ের কিছু নেই, 2 বছর হয়ে গেল। ও তো কারোরই কোনো ক্ষতি করেনি, কাউকে দেখাও দেয়নি একদিনের তরে। কেবল ওই বেটা নাগেশ্বরই উল্টো পাল্টা রটিয়ে বেড়ায়। কি বলে নাগেশ্বর? কি আবার বলবে, বলে রোজই নাকি রাতে ও ভিখুর ভাইকে দেখতে পায়। ওর কথা এক তিল বিশ্বাস করবেন না। বেটা দিন রাত গাঁজা খায়, কি দেখে কি বলে তার ঠিক ঠিকানা নেই। আচ্ছা চলি, হ্যাঁ। বলতে বলতে সহসা হাঁটা দেন অনুকূলবাবু। সারা সন্ধে অর্চনা গম্ভীর হয়েছিল, কথাবার্তা বড় একটা বলেনি। তার মুখ থেকে যাবতীয় হাসি উচ্ছ্বাস যেন শুষে নিয়েছে কে। আমি মনে মনে প্রমাদ গুনি, নতুন চাকরিতে যোগ দিয়েই আচ্ছা ফ্যাসাদে পড়া গেল তো। আমার সারা দিন দৌড়ে বেড়ানোর চাকরি, অর্চনাকে পাহারা দিয়ে বসে থাকা তো আমার পক্ষে সম্ভব নয়। ব্যাপারটাকে অনেকভাবেই বিশ্লেষণ করেছি আমি। 12টার সময় ভিখু খাবার দিয়ে গেল, আবার 1:15 আর এক ভিখু খাবার নিয়ে হাজির। এটা কেমন করে সম্ভব? আবার পরের ভিখু বলছে সে এর আগে খাবার আনেনি। তাহলে আগের জনটি কে? একেবারেই ভিখুর মতো দেখতে। কে সে? ভিখুর যমজ ভাইয়ের ভূত? এও কি সম্ভব? একবার মনে হচ্ছে ভূত বলে কিছুই থাকতে পারে না, পর মুহূর্তেই মনে হচ্ছে এই পৃথিবীর কতই না রহস্য এখনো অবধি মানুষের বুদ্ধির অগম্য। বিজ্ঞান তার কতটুকুই বা রহস্য ভেদ করতে পেরেছে। এই ভিখুর ব্যাপারটাই ধরা যাক না। 2 জন ভিখু যে 2 বার খাবার এনেছে, এটা তো আর মিথ্যে নয়। ভিখুর যে একটা যমজ ভাই ছিল, সে যে গলায় দড়ি দিয়ে মরেছে, এটাও তো মিথ্যে নয়। আত্মা বলে যদি সত্যিই কিছু থাকে, তবে ভিখুর মরা ভাইয়ের পক্ষে পূর্বরূপ ধরে হাজির হওয়াটা কি একেবারেই অসম্ভব? ভাবতে ভাবতে ক্রমশ তলিয়ে যাচ্ছিলাম আমি। আচ্ছা, সত্যি সত্যি যদি ভিখুর ভাইয়ের আত্মা খাবার নিয়ে এসে থাকে, তবে সেটি কোন জন? প্রথম জন নাকি দ্বিতীয় জন? 2 জনের যে কেউ হতে পারে। হয়তো প্রথম জনই আসল ভিখু, দ্বিতীয় জন ওর ভাইয়ের ভূত। অথবা প্রথম জনই ভূত, দ্বিতীয়টাই আসল ভিখু। ভাবতে গিয়ে খুব লজ্জা পাচ্ছিলাম আমি। অবশেষে আমি দেখছি ভূতের অস্তিত্বে বিশ্বাস করতে শুরু করেছি। আচ্ছা, কোনো কারণেই অর্চনা পুরো ব্যাপারটা বানিয়ে বলছে না তো? কিন্তু কেনই বা বানাতে যাবে সে? বানিয়ে গল্প বলে তার লাভ কি? সহসা মনে পড়ে গেল গতকাল গেস্টরুমে ঢোকার পর থেকেই সে বলছিল, বাপ রে, এমন নির্জন জায়গায় একা একা থাকবো কেমন করে? যে কদিন কোয়ার্টার রেডি না হচ্ছে, শহরে একখানা বাড়ি ভাড়া নিলে হয় না? মনে পড়ল গতকাল সারা দিন প্রায় 3-4 বার কথাটা বলেছিল অর্চনা। আমি সে কথাটা কানে তুলিনি। বেশ বিনে পয়সায় থাকতে পারছি, এখন শহরে বাড়ি ভাড়া নিলেই মাসে 500-600 টাকা ফালতু বেরিয়ে যাবে। আমি যাতে এখান থেকে চলে গিয়ে শহরে বাড়ি ভাড়া নিই, সেই কারণেই অর্চনা গল্প বানালো না তো? কিন্তু অর্চনার চোখ মুখ দেখে তো মনে হচ্ছে সেও বেজায় ভয় পেয়েছে। এটাও কি তার নিছক অভিনয়? অর্চনাকে এই কবছরে যতটুকু দেখেছি, ওর মধ্যে তেমন কোনো প্যাঁচপোঁচ নেই। সে অতখানি বানিয়ে বলবে বা এমন নিপুণ অভিনয় করবে, এটা বিশ্বাস করা শক্ত।
খেয়ে দিয়ে রাত 9টা নাগাদ গেস্ট রুমে ফিরলুম আমরা। ঝোপঝাড় ঘেরা রাস্তা যখন পেরুচ্ছিলুম, অর্চনা কিছুতেই পেছনে থাকতে চাইছিল না। সামান্য শব্দে চমকে চমকে উঠছিল। আমি আমার নিজস্ব ভাবনাগুলোকে কিছুতেই প্রকাশ করতে চাইছিলুম না অর্চনার কাছে, তাতে ও আরও ভয় পেয়ে যাবে। ব্যালকনিতে বসে একটা সিগারেট ধরালুম। অর্চনাও পাশে এসে বসল। আমার দিকে পলকহীন তাকিয়েছিল সে। আমি কি ভাবছি সেটাই বোধ করি বোঝবার চেষ্টা করছিল। এক সময় বলল, কি ভাবছো? কিছু না, আমি খুব সহজ গলায় জবাব দেবার চেষ্টা করি। অর্চনা ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে আমার দিকে। এক সময় বলে, একটা কথা বলবো? বলো। আমার মনে হয় ওটা ভিখুর যমজ ভাইয়ের ভূত। কোনটা? এবার কেমন যেন ধন্দে পড়ে যায় অর্চনা। কোনটা যে আসল ভিখু আর কোনটা যে ভূত সেটা স্থির করতে হিমশিম খায় সে। কাঁদো কাঁদো গলায় বলে, আমার কিচ্ছু ভালো লাগছে না, আর এক দণ্ড থাকতে ইচ্ছা করছে না এখানে। তুমি তো ভূতে বিশ্বাসই করো না। আমি ওকে সাহস জোগাবার চেষ্টা করি। আর এই সামান্য ব্যাপারে অমন ভয় পেয়ে গেলে? ভূত বলে সত্যি সত্যি কিছু আছে নাকি? নেই তো এসব কি? দুজন ভিখু কেন এলো খাবার দিতে? দুজন জ্যান্ত ভিখু হয় নাকি? একটুক্ষণ থেমে থাকে অর্চনা, তারপর বলে, আমার মনে হয় দ্বিতীয়জনই আসল ভিখু, প্রথমজনই। কি করে বুঝলে সেটা? অর্চনা সামান্য ইতস্তত করে, বলে, তোমাকে ঠিক বোঝাতে পারবো না। প্রথমজন যখন খাবার নিয়ে এলো, ওকে দেখে আমার ভীষণ ভয় করতে লাগলো। কেমন যেন ঠান্ডা হাওয়া বইতে লাগলো জানালা দিয়ে, আর আমার সারা গায়ের লোম খাড়া হয়ে উঠল। কেন এমন হল বলো? আমি বলি, তুমি মিছিমিছি ভয় পাচ্ছ। এমনও তো হতে পারে যে ভিখুটা একটা ডাহা গবেট। সে যে একবার খাবার দিয়ে গিয়েছে সেটা হয়তো বেমালুম ভুলেই গিয়েছিল, সেই কারণেই হয়তো দ্বিতীয়বার খাবার এনেছিল। তাই কখনো হয়? অর্চনা এবার আমার ওপরেই রেগে যায়। যেন বাচ্চা ছেলেকে ভোলাচ্ছ তুমি। একটা 15-16 বছরের ছেলে এতখানি হেঁটে এসে 3তলার সিঁড়ি ভেঙে খাবার দিয়ে যাওয়ার পর ঘণ্টাখানেকের মধ্যেই সেটা ভুলে গেল। বুঝতে পারলাম একটা অতি দুর্বল ব্যাখ্যা দিয়েছি আমি। অর্চনা হঠাৎ বলে উঠল, আচ্ছা, ভিখুকে ডেকে খানিক জিজ্ঞাসাবাদ করলে হয় না? বলি, তাতে কোনোই লাভ হবে না। সে যখন একবার বলেছে যে আগের বারের খাবারটা ও আনেনি, আবার জিজ্ঞাসা করলেও একই কথা বলবে। মাঝের মধ্যে কথাটা চারদিকে ছড়িয়ে পড়বে, একটা বিচ্ছিরি পরিস্থিতি সৃষ্টি হবে। তাহলে? অর্চনা খুব অসহায় চোখে তাকালো আমার দিকে। ওকে সাহস দিতে বললুম, ভুলে যাও ব্যাপারটা। দেখো, কাল আর এমন ঘটনা ঘটবে না। গল্পের পরবর্তী অংশ খুব শিগগিরই দ্বিতীয় পর্বে আসছে। গল্পের পরবর্তী অংশ শোনার জন্য প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকন টিপে দিন, যাতে গল্প আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। ধন্যবাদ বন্ধুরা।
খুব শিগগিরই ফিরে আসছি ভূতের যমজ ভাই গল্পটির দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই জানাই।